নমস্কার বন্ধুরা, কাহিনী এআই এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই। এখানে প্রযুক্তি ও কল্পনা মিলে গড়ে উঠেছে এক গল্পের জগৎ। আজ আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৃদুল সরকার। হ্যাঁ, তবে এটাকে শুধু একটা ইমেল বা গল্প বললে বোধহয় ঠিক হবে না। এটা গভীর আর বলা যায় বেশ অস্বস্তিকর একটা অভিজ্ঞতার বিবরণ। ঠিক তাই। আর শুরু করার আগে মৃদুল তার ইমেলের শেষে যে কথাটা লিখেছেন সেটা উল্লেখ করাটা খুব জরুরি মনে করছি। কি লিখেছেন তিনি? তিনি লিখেছেন, এই গল্পটি টাইপ করার সময় আমি এক অদ্ভুত ভারী অনুভূতি অনুভব করছিলাম। যতবারই টাইপ করতে গেছি মাথায় তীব্র যন্ত্রণা হয়েছে। ও হ্যাঁ, তিনি এও জানিয়েছেন যে তার মনে হচ্ছিল এই গল্পের সাথে জড়িত এক অশুভ শক্তি যেন এখনও সক্রিয়। এই অনুভূতিটা কিন্তু আমাদের আজকের আলোচনার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। কারণ আজকের এই বিবরণটা শুধু একটা ভৌতিক কাহিনী নয়, একদমই নয়। এটা লোককথা, বিশ্বাস আর মানুষের যে উচ্চাকাঙ্ক্ষা তার এক ভয়ঙ্কর পরিণতির দলিল। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই গল্পের প্রত্যেকটা স্তরকে খুঁটিয়ে দেখা আর এর ভেতরের সংকেতগুলো বোঝার চেষ্টা করা। আমরা শুধু ঘটনাগুলোর বর্ণনা করব না, বরং এর পেছনের যে মনস্তাত্ত্বিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট সেটাও বিশ্লেষণ করব। গল্পটা তো মৃদুলের বন্ধু প্রত্যুষকে নিয়ে, তাই না? হ্যাঁ, প্রত্যুষ দক্ষিণ ২৪ পরগনার এক গ্রামীণ এলাকায় থাকত। আর গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে কবির বাড়ি নামে একটা রহস্যময় পুরনো বাড়ি। চলুন তাহলে ওই কবির বাড়িতেই শুরু করা যাক। সূত্র অনুযায়ী এই মুসলিম পরিবারটি বংশ পরম্পরায় কবিরপন্থী এবং ফকিরির চর্চা করত। তাবিজ কবজ বা জল পড়া দিয়ে মানুষের নানা সমস্যার সমাধানও করত তারা। একদিকে যেমন তাদের এই পরিচিতি ছিল, তেমনি বাড়ির ভেতরে ছিল এক গা ছমছমের রহস্য। এখানে কবিরপন্থী আর ফকিরি এই দুটো শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কবিরপন্থী হলো একটা আধ্যাত্মিক ধারা যা হিন্দু আর ইসলামী দর্শনের মিশ্রণে তৈরি। আর ফকিরি? ফকিরি বলতে সাধারণত আধ্যাত্মিক সাধনার পথটাকে বোঝায়। অর্থাৎ গল্পের শুরুতেই লেখক এটা প্রতিষ্ঠা করছেন যে এই পরিবারটা প্রচলিত ধর্মীয় কাঠামোর বাইরে একরকম গুপ্ত বা এসোটেরিক জ্ঞানের অধিকারী ছিল। আর সেটাই তাদের ক্ষমতার উৎস। একদম। আর সেই ক্ষমতারই এক অদ্ভুত প্রকাশ হল জিকর। বিবরণে বলা হয়েছে সকাল সন্ধ্যার সাধারণ আজানের পাশাপাশি রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত একটা বিশেষ ধরনের ভয়ঙ্কর আরবি ভাষায় জিকের পাঠ করা হতো। হ্যাঁ, আর এটা এতটাই গোপনে হতো যে বাড়ির বাইরে থেকে প্রায় শোনাই যেত না। কিন্তু এলাকার মানুষের বিশ্বাস ছিল এই জিকেরের মাধ্যমেই জিনদের ডাকা হতো। ঠিক। আর এখানেই লোক বিশ্বাসের সাথে ধর্মীয় আচারের একটা অদ্ভুত মিশ্রণ ঘটেছে। ইসলামে জিক্রের মানে তো ঈশ্বরের নাম স্মরণ করা বা ধ্যান করা, এটা একটা পবিত্র কাজ। কিন্তু এই গল্পে সেই পবিত্র আচারকে জিন ডাকার মতো একটা অকাল্ট প্র্যাকটিস বা গুপ্ত সাধনার হাতিয়ার হিসেবে দেখানো হয়েছে। আচ্ছা। লোককথায় প্রায়ই পরিচিত ধর্মীয় আচারকে এভাবে অলৌকিক ক্ষমতার উৎস হিসেবে দেখানো হয়, যেটা একই সাথে বিশ্বাসযোগ্য এবং ভয়ঙ্কর করে তোলে পুরো বিষয়টাকে। ঠিক। আর এই বিপজ্জনক প্রক্রিয়ার মধ্যেই বড় হচ্ছিল বাড়ির সবচেয়ে ছোট সদস্য, ১০ বছরের জায়েদ। সে ছোটবেলা থেকে এই সব দেখেছে, কিন্তু এর ভয়াবহতা নিয়ে ওর কোনো ধারণাই ছিল না। সে তো আর ৫টা সাধারণ বাচ্চার মতোই ছিল, কিন্তু ওর মনে ছিল এক তীব্র উচ্চাকাঙ্ক্ষা। এই উচ্চাকাঙ্ক্ষা বা অ্যাম্বিশনই হল গল্পের মূল চালিকা শক্তি। যখন জায়েদ তার বন্ধু প্রত্যুষের সরকারি চাকরিজীবী বাবার কথা শুনে দম্ভ করে বলে যে সে তার থেকেও বেশি টাকা রোজগার করবে, তখনই তো তার চরিত্রের মূল দ্বন্দ্বটা স্পষ্ট হয়ে যায়। একদম। সে শুধু বড় হতে চায় না, সে ক্ষমতার শীর্ষে পৌঁছাতে চায়। আর এই শিশুসুলভ দম্ভই তাকে একটা ভয়ঙ্কর পথে ঠেলে দেয়। আর অন্য বাচ্চারা যখন ওর এই বড় বড় কথা নিয়ে ঠাট্টা তামাশা শুরু করে, তখন সেই অপমানটা সে আর সহ্য করতে পারে না। নিজেকে একটা ঘরে বন্দি করে ফেলে। আর সেখান থেকেই শুরু হয় তার সাধনা। সে তার পূর্বপুরুষদের দেখা ওই জিন ডাকার প্রক্রিয়া সেটা প্রয়োগ করতে শুরু করে। এটা একটা গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক দিক। অপমানবোধ আর নিজেকে প্রমাণ করার একটা মরিয়া চেষ্টা, এটাই ছিল জায়েদের সাধনার জ্বালানি। সে ক্ষমতা চাইছিল তার অপমান ঢাকার জন্য। দীর্ঘ ৩৮ দিন চেষ্টার পর ৩৯তম দিনে সে সফল হয়। হ্যাঁ, বিবরণে বলা হয়েছে জিকর পাঠ করার সময়
সে ঘরে অন্য কারোর উপস্থিতি টের পায় আর পরের রাতে একটা মুরগি বলি দিয়ে আবার সাধনা শুরু করে। আর তখনই সে তার জীবনের প্রথম এবং হয়তো সবচেয়ে বড় ভুলটা করে ফেলে। কি ভুল? জিকির শেষ হওয়ার আগেই ভয় আর কৌতূহলের বশে সে চোখ খুলে ফেলে আর সামনে দেখে এক 7 ফুট লম্বা কালো বুরখার মতো পোশাক পরা ভয়ঙ্কর চেহারার জিনকে। সর্বনাশ! লোককথায় এই ধরনের ভুলের পরিণাম সব সময় মারাত্মক হয়। যে কোনো অলৌকিক সাধনার ক্ষেত্রে নিয়মনিষ্ঠা বা রিচুয়াল প্রিসিশন খুব জরুরি। একটা ছোট ভুল, হ্যাঁ, যেমন মন্ত্র উচ্চারণে ত্রুটি বা অসময়ে চোখ খুলে ফেলা পুরো প্রক্রিয়াকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। জায়েদের এই ভুলটাই জিনটিকে পুরোপুরি তার বশে আসতে দেয়নি, বরং এক বিপজ্জনক আর অস্থির সম্পর্ক তৈরি করেছিল। একদম। এরপর থেকেই তো জায়েদের আচরণে অদ্ভুত পরিবর্তন আসে। একা একা কথা বলতো, ছাদে গিয়ে ইশারায় কারোর সাথে কথা বলতো। সে আসলে ওই জিনটিকে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে শুরু করেছিল। টাকা, খাবার সবই পাচ্ছিল। ক্ষমতা পাওয়ার পর তার আত্মবিশ্বাস এতটাই বেড়ে যায় যে সে আবার মাঠে ফেরে। এবং মাঠে ফিরে সে তার বন্ধু প্রত্যুষকে যা বলে তাতেই তার ক্ষমতার অন্ধকার দিকটা প্রকাশ পায়। কে বলেছিল? সে প্রত্যুষকে বলে, আমার বড়দা তোকে পছন্দ করেছে, আজ রাতে তোর সাথে দেখা করতে যাবে। এখানে বড়দা বলে সে আসলে জিনটির কথা বলছিল। এটা তো শুধু ক্ষমতার প্রদর্শন নয়। না, এটা এক ধরনের মানসিক আধিপত্য বিস্তারের চেষ্টা। সে তার বন্ধুকেও নিজের এই ভয়ঙ্কর খেলার অংশ করে নিতে চেয়েছিল। সেই রাতে প্রত্যুষের অভিজ্ঞতাও তো ভয়াবহ ছিল। হ্যাঁ, মাঝরাতে ঘুম ভেঙে সে ঘরে একটা পচা গন্ধ পায় আর সেই জিনটিকে তার পায়ের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে। ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যায় আর তারপর প্রচণ্ড জ্বর আসে। জায়েদ পরে তাকে স্বীকারও করে যে ওটা তারই বড়দা ছিল। এই ঘটনাটা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এতক্ষণ পর্যন্ত জায়েদের সাধনা ছিল তার ব্যক্তিগত বিষয়, কিন্তু প্রত্যুষের উপর জিনকে পাঠানোর মাধ্যমে সে প্রথমবার তার ক্ষমতা অন্যের ক্ষতি করার জন্য ব্যবহার করে। এখান থেকেই তার নৈতিক অবক্ষয়ের শুরু। সে বুঝতে পারে এই ক্ষমতা দিয়ে শুধু নিজের ইচ্ছা পূরণ নয়, অন্যকে ভয় দেখানো বা নিয়ন্ত্রণ করাও সম্ভব। ঠিক, আর এই উপলব্ধি থেকেই তার মনে আরও বড় পরিকল্পনা আসে। সে তার বাবা দাদুর মতো বিখ্যাত হতে চায়। আর তার জন্য সে এক ভয়ঙ্কর ছক কষে। কি করে সে? সে তার নিয়ন্ত্রণে থাকা জিনটিকে নিজের দাদুর উপর লেলিয়ে দেয়। কি সর্বনাশ! এই পরিকল্পনাটা তার অপরিপক্কতা আর ক্ষমতার প্রতি অন্ধ মোহের চূড়ান্ত উদাহরণ। সে ভেবেছিল জিনটা তার পোষা প্রাণীর মতো, যখন চাইবে অসুস্থ করবে, আবার যখন চাইবে সুস্থ করে তুলবে। আর এর মাধ্যমে সে সবার চোখে নায়ক হয়ে উঠবে। সে এটা বুঝতেই পারেনি যে শক্তিকে সে ডেকে এনেছে তা কোনো খেলার পুতুল নয়। এটা এক আদিম এবং অনিয়ন্ত্রিত শক্তি। ঠিক তাই, জিনটি তার দাদুর উপর আক্রমণ করে আর তার দাদুর আচরণেও অদ্ভুত পরিবর্তন দেখা যায়। ঘন্টার পর ঘন্টা চেয়ারে স্থির হয়ে বসে থাকতেন, রাতে চিৎকার করতেন, এমনকি রক্তবমিও শুরু হয়। জায়েদের বাবা সাধনা করে তাকে সাময়িকভাবে সুস্থ করলেও জিনটার প্রভাব কাটত না। আর যখন জায়েদ তার পরিকল্পনা অনুযায়ী জিনটিকে দাদুকে সুস্থ করার আদেশ দেয়, তখন জিনটি তার কথা শোনে না। এখানেই জায়েদ প্রথমবার বুঝতে পারে যে সে নিয়ন্ত্রক নয়, বরং সে নিজেই হয়তো নিয়ন্ত্রিত। যে শক্তিকে সে চালনা করতে চেয়েছিল সেই শক্তি এখন তার নিয়ন্ত্রণের বাইরে। এই ব্যর্থতা জায়েদকে আরও মরিয়া করে তোলে। দাদুর মৃত্যুর পর সে ভাবে এই জিনটা হয়তো যথেষ্ট শক্তিশালী নয়, তাই সে আরও শক্তিশালী জিন ডাকার সিদ্ধান্ত নেয়। আর এখানেই সে তার জীবনের দ্বিতীয় এবং সবচেয়ে মারাত্মক ভুলটি করে। কি সেই ভুল? সে জানত না যে একটা জিনকে ব্যবহার করার পর তাকে কিভাবে মুক্ত করতে হয়। এই জ্ঞান শুধু তার বাবার দাদুর ছিল। ওহ! পুরনো জিনটিকে মুক্ত না করেই সে নতুন এবং আরও শক্তিশালী জিন ডাকার প্রক্রিয়া শুরু করে দেয়। এটা তো ভয়াবহ। লোককথার নিয়ম অনুযায়ী দুটো ভিন্ন প্রকৃতির শক্তিশালী সত্তাকে একই জায়গায় ধরে রাখা প্রায় অসম্ভব। এটা অনেকটা দুটো ভিন্ন রাসায়নিককে একসাথে মেশানোর মতো, যার ফলাফল এক ভয়ঙ্কর বিস্ফোরণ। সে আসলে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছিল। একদম। 1 মাস সাধনার পর সে আরও ভয়ঙ্কর একটা জিনকে ডাকে এবং এবার তাকে নিজের বাবার উপর লেলিয়ে দেয়, একই পরিকল্পনা নিয়ে। কিন্তু এই নতুন জিনটি ছিল আরও বিধ্বংসী। 1 মাসের মধ্যে তার বাবাও মারা যান। বাবা ও দাদুকে হারিয়ে এবং নিজের সব পরিকল্পনা ব্যর্থ হতে দেখে জায়েদের মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। সে জিনদের উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার নিজের শারীরিক অবস্থারও অবনতি হতে থাকে। হাসপাতালে তার আচরণ ছিল খুব অদ্ভুত। এক বেড থেকে অন্য বেডে লাফিয়ে যেত। হ্যাঁ, তার শরীরে আঁচড়ের দাগ,
গলায় নখের ছাপ এসব পাওয়া যেত। বাড়ি আনার পর সে আত্মহত্যারও চেষ্টা করে। শেষে তাকে এক মৌলানার কাছে নিয়ে যাওয়া হয়। আর সেই মৌলানার পর্যবেক্ষণটিই হলো গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ। কি বলেন তিনি? তিনি বলেন, যাকে তোমরা দেখছো সেটা শুধু জায়েদের শরীর, ওর আত্মা এই শরীরে নেই। অসংখ্য জিন আর প্রেতাত্মা ওর শরীর দখল করে নিয়েছে। তার মানে জায়েদের শরীরটা একটা আধারে পরিণত হয়েছিল। ঠিক তাই। মৌলানার কথা অনুযায়ী জায়েদ শুধু নিয়ন্ত্রণই হারায়নি, সে তার নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেছিল। তার শরীরটা হয়ে উঠেছিল বিভিন্ন অশুভ শক্তির বিচরণ ক্ষেত্র। আর তাদের সরানো অসম্ভব ছিল, কারণ তাতে জায়েদের যেটুকু সত্তা বাকি ছিল সেটাও শেষ হয়ে যেত। এটা হলো ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত পরিণতি, নিজের আত্মাকেই হারিয়ে ফেলা। গল্পের শেষটা আরও করুণ। জায়েদকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়, আর 10-12 দিন পর সে মারা যায়। যখন তার মৃতদেহ আনা হয়, তখন দেখা যায় যে পুরো শরীর পচে গলে গেছে। শরীরের অঙ্গপ্রত্যঙ্গ খসে পড়ছিল, আর শরীর থেকে বড় বড় পোকা মাটিতে ঝরে পড়ছিল। এই বীভৎস দৃশ্যটা শুধু গল্পের শেষে ভয় দেখানোর জন্য নয়, এর একটা প্রতীকী তাৎপর্য আছে। কিরকম? তার শরীরের এই অস্বাভাবিক পচন আসলে তার আত্মার পচনেরই প্রতিফলন। যে অপবিত্র শক্তিকে সে ডেকে এনেছিল, সেই শক্তি তার মৃত্যুর পরেও তার দেহকে কলুষিত করে রেখেছিল। এটা প্রকৃতির নিয়মের এক ভয়াবহ লঙ্ঘন, আর তার শরীর সেই লঙ্ঘনের সাক্ষী হয়ে রইল। আর মৃদুল তার বিবরণে জানাচ্ছে যে এই পুরো ঘটনাটি ওই মৌলানা জানতে পারেন সম্মোহনের মাধ্যমে, জায়েদের শরীরের ভেতরে থাকা একটা জিনের মুখ থেকে। সেই জিনটি নাকি পুরো কাহিনীটা বর্ণনা করেছিল। হ্যাঁ, এটা গল্পের কাঠামোকে আরও মজবুত করে। ঘটনাটি আর নিছক গুজব বা শোনা কথা থাকে না, বরং এক অলৌকিক সাক্ষীর বয়ান হিসেবে প্রতিষ্ঠা পায়। এতে গল্পের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায়। তাহলে এই পুরো বিবরণ থেকে আমরা কি বুঝতে পারি? এটা কি শুধুই একটা অলৌকিক গল্প, নাকি এর পেছনে আরও গভীর কোনো বার্তা রয়েছে? আমার মনে হয় এটি একটি ক্লাসিক কশনারি টেল বা সতর্কতামূলক কাহিনী। এর মূল বার্তা হলো যে জ্ঞান বা ক্ষমতাকে পুরোপুরি বোঝা বা নিয়ন্ত্রণ করা যায় না, তা নিয়ে খেলা করতে নেই। জায়েদের ট্র্যাজেডি হয়েছিল কারণ তার কাছে জ্ঞান ছিল। মানে জিন কিভাবে ডাকতে হয় সেটা সে জানত, কিন্তু প্রজ্ঞা ছিল না। কেন ডাকা উচিত নয় বা এর পরিণাম কি হতে পারে সেই বোধটা ছিল না। ঠিক, তার উচ্চাকাঙ্ক্ষা, অধৈর্য আর অপমানবোধ, এই মানবিক দুর্বলতাগুলোই তাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। জিনগুলো হয়তো ছিল অনুঘটক মাত্র। একদম। আর এই গল্পটা শোনার পর আমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, মৃদুল যে গল্পটি টাইপ করার সময় এক অশুভ শক্তির উপস্থিতি অনুভব করেছিলেন, সেটা কি শুধুই তার মনের ভয়, নাকি গল্পের এই শক্তিগুলো এতটাই বাস্তব যে তা শুধু বর্ণনার মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে? এই প্রশ্নটাই হয়তো এই গল্পের সবচেয়ে অস্বস্তিকর দিক। উত্তরটা বোধহয় আমাদের প্রত্যেকের নিজের বিশ্বাসের ওপর ছেড়ে দেওয়াই ভালো। গল্পটি আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা যে শক্তিকে নিয়ন্ত্রণ করতে চাই তা কি সত্যি বাইরের কিছু, নাকি আমাদের ভেতরেরই কোনো অন্ধকার সত্তার প্রতিফলন। জায়েদ জিন ডেকেছিল, নাকি তার ভেতরের লোভ আর অহংকারকেই সে জিন রূপে দেখেছিল? এই প্রশ্নটা নিয়ে ভাবার অনেক অবকাশ রয়েছে। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকুন।